আমাদের এই মুহূর্তে সারা দেশের মানুষের হৃদয় ভেঙে যাচ্ছে। মর্মান্তিক শোক, বেদনা, উৎকণ্ঠায় নিমজ্জিত মানুষ। আজ দুপুরে একটার বেশ কিছুক্ষণ পরে হঠাৎ স্ক্রল করতে করতে ফেসবুকে দেখলাম যে মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনার খবর। সামরিক প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে শিশুদের স্কুলে, মিরপুরের দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেখানে ক্লাসও চলছিল, ক্লাস ঘরের সামনে ভেঙে পড়েছে, ভবন বিধ্বস্ত হয়েছে, আগুন লেগে গেছে, শিশুরা অগ্নিদগ্ধ হয়েছে। একটা 6 মিনিটে F-7 টাইপের একটি ছোট প্রশিক্ষণ বিমান কুর্মিটোলায় একে খন্দকার বেস থেকে বের হয়ে মাত্র 11 মিনিট পরে একটা 18 মিনিটে ভেঙে পড়ে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় এবং মর্মান্তিক একটি দুর্ঘটনা। হয়তো কোনো দুর্ঘটনায় এর চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে, কিন্তু এটি একটি শিশুদের স্কুলে। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের ছুটাছুটি, উৎকণ্ঠা, শিশুদের খুঁজে পাওয়া না পাওয়া, তাদেরকে হাসপাতালে পাঠানো, এই বিষয়গুলি যাদের সন্তান রয়েছে তারা যেভাবে উপলব্ধি করবেন, আমরা সবাই হয়তো সেভাবে করব না। কিন্তু যেহেতু তারা শিশু, আমি দেখতে পাচ্ছি যে সারা দেশে এই বেদনা এবং উৎকণ্ঠাটা সঞ্চারিত হয়েছে। এই দুর্ঘটনার পরে যা উদ্ধার, অগ্নি নির্বাপন, সংশ্লিষ্ট বিভাগগুলোর সেখানে উপস্থিতি, এইগুলি হয়েছে, এইগুলিতে খুব বেশি উদ্বেগ নেই। কিন্তু কয়েকটি বিষয় এই দুর্ঘটনার সূত্রে আমাদের ভাবার আছে এবং ইতিমধ্যেই আলোচিত হচ্ছে। তার প্রথমত হলো যে এর আইন নিয়মকানুনগুলো কি, যে এত জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো উচিত কি উচিত না। আমাদের দেশে ইতিমধ্যেই আমি খবরের কাগজে দেখেছি যে গত 34 বছরে 32টি এরকম প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা হয়েছে বিমান বাহিনীরই। এই বিমানগুলি হয় কি, সাধারণত আমাদের যে বিমানটা এবার বিধ্বস্ত হয়েছে এটি চীনের তৈরি। তো এই বিমানগুলি প্রশিক্ষণের বিমান। ধরেন যেটা গেছে সেটা হলো F-7, তো PT-6, ইয়াক 130, L-39 ইত্যাদি নানা ধরনের প্রশিক্ষণ বিমান আছে। আর 1996 সালে একটা দুর্ঘটনা হয়েছিল MiG-21-এর, এইটি একটি বড় যুদ্ধ বিমানের। আর প্রশিক্ষণ বিমানগুলি, তো প্রশিক্ষণ বিমানগুলি যে দুর্ঘটনাগুলো হয়েছিল সেগুলো বেশিরভাগ আপনার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বা উপকূল এলাকায়, যশোরে, সিলেটে, মৌলভীবাজারে ইত্যাদি নানা জায়গায়। কিন্তু ঢাকা শহরে বাচ্চাদের একটি স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়বে অচিন্তনীয়। কাজেই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এ সংক্রান্ত আইন কানুনগুলো এখনই জানি না, কিন্তু আমি তো জানতে আগ্রহী যে এর প্রোটোকলটা কি, এই জনবসতিপূর্ণ এলাকায় চালানো যায় কি না। আইএসপিআরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই বিমানটির চালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, দুর্ভাগ্যবশত তিনিও মারা গেছেন, আমরা শোক প্রকাশ করছি। তিনি বিমানটি উড্ডয়নের পরে এতে ত্রুটি দেখা যায় এবং তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন এটিকে জনবিরল এলাকায় নিয়ে যেতে, কিন্তু পারেননি। শেষ পর্যন্ত স্কুলেই ভেঙে পড়েছে। এই যে ত্রুটি দেখা যায়, আরও খোঁজ নিয়ে দেখা গেল যে বিমানটি 1976 সালে কেনা। তার মানে পুরনো ত্রুটিপূর্ণ বিমান কি ছিল এবং সেগুলি ঢাকা শহরে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে, এটা কি স্বাভাবিক? এর সঙ্গে আরও কিছু চিন্তার বিষয় আসে যে আমাদের সমাজটা কিন্তু অনেকটা বিশৃঙ্খল সমাজ। যে কোনো দুর্ঘটনা যার জন্য তদন্তের প্রয়োজনে এবং
নিবিড়ভাবে চিকিৎসার প্রয়োজনে কখনোই ভিড়ভাট্টা হওয়া উচিত না, কিন্তু আমরা বিভিন্ন দুর্ঘটনার সময় দেখেছি যে নানাভাবে সেখানে মানুষ ভিড় করে। আমাদের সাংবাদিক সাগর রুনি নিহত হওয়ার ঘটনার সময় মনে আছে যে সাংবাদিকরাও দলে বলে ভেতরে গিয়ে ওই ঘটনাস্থানের অনেক আলামত নষ্ট করে ফেলেছিলেন এবং আরও অনেক লোকের ভিড় হয়েছিল। এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যাওয়া উচিত। আমরা সংবাদ চিত্রগুলোতে দেখলাম যে প্রচুর লোক ভিড় করেছে। আত্মীয় স্বজনের উৎকণ্ঠা বা পিতামাতা, এটা খুব স্বাভাবিক, তাদেরকে বুঝিয়ে নিবৃত করবে আইনশৃঙ্খলার লোকেরা বা ভলেন্টিয়াররা, কেমন? কিন্তু শুধু শুধু দেখতে যাওয়া, দলে দলে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়া, এটি একটি খুব খারাপ দিক আমাদের দেশের, আমাদের সমাজের, এবং এই ধরনের ঘটনা থেকে আমাদের এই শিক্ষাটাও নেওয়া উচিত। আবার আরেকটা দিক আছে যে মানুষ কিন্তু মানুষের বিপদে ছুটে যায়, এটাও আমাদের দেশে আমি বলবো একটি ভালো দিক, কিন্তু সেইখানে যে সমস্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষিত কর্মীদের কাজ করার কথা তাদেরই কাজ করা উচিত, তবুও মানুষ কিন্তু ছুটে যায়। আমরা রানা প্লাজার ঘটনার জানি যে একটি পোশাক শিল্প ভবনটা ধসে পড়েছিল, তখন কিন্তু সাধারণ মানুষও উপস্থিত হয়ে অনেক মানুষকে চাপা পড়া অবস্থা থেকে উদ্ধার করেছিল। এটি যেমন আছে, তেমনি আবার ঘটনাস্থলে এবং হাসপাতালে ভিড় করা, অথবা কোথাও আগুন লাগলে এমন ভিড় করা যে দমকলের গাড়ি ঢুকতে পারে না, এইরকম। তো এই বিষয়েও আমি মনে করি যে এখান থেকে আমাদের এটি শিক্ষার ব্যাপারটা রাখা উচিত। আমার আরেকটি কথা মনে হয়েছে যে দিয়াবাড়ি থেকে আগুনে পোড়া আহতদের ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার এই আপনার যানজট ঠেলে, তো বিমান বাহিনীর কি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স নাই? সেটা কেন ব্যবহার করা হয়নি? আমরা দেখেছি ওই পাইলটকে নিয়ে যেতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখানে একটা জিনিস আমরা দেখেছি যে এই মেট্রো রেলে বিশেষ কামরা দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটু তাড়াতাড়ি ট্রান্সপোর্টের জন্য। কিন্তু আমার মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজ একটা দুর্ঘটনা হলেও সেখানে রোগী আসে, আর দেশের সবচেয়ে ভালো বার্ন হাসপাতাল সেখানে, এখানে একটি হেলিপ্যাড থাকা উচিত, এবং পঙ্গু হাসপাতালেও হেলিপ্যাড থাকা উচিত, যেহেতু ক্যাজুয়ালিটি রোগী সবচেয়ে বেশি ওখানে এইভাবে আসে। এই প্রসঙ্গে আমার আর দুটি কথা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে এত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনা, এবং যেখানে বিমানের ত্রুটির কথা এসছে, বিমানটি পুরনো, এই সব কথা এসেছে, সেখানে দায়িত্ব কার? এটি একটি তদন্ত কমিটি হয়েছে এবং সে নিরূপণ হবে, কিন্তু আধুনিক রাষ্ট্রে সভ্য ব্যবস্থা হচ্ছে যে এর যিনি প্রধান, যার দায়িত্ব, সংস্থার যিনি প্রধান, সেই বিমান বাহিনীর, আমাদের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, তার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আমাদের দেশে যদিও এই অনুশীলনটি নেই, আমাদের খুব বড় রেলে ত্রুটি বা দুর্ঘটনা ঘটলেও রেলমন্ত্রী পদত্যাগ করেন না, বা আমাদের এখানে মন্ত্রী বা মহাপরিচালক তাদের পদত্যাগ করার রীতি দেখা যায় না, কিন্তু এটি সভ্য সব দেশেই আছে। এটি নৈতিক দিক থেকে, এটি যে নৈতিক হলে তার পরবর্তী লোকেরাও এ বিষয়ে খুব সতর্ক থাকেন এবং সেখানে একটা মানে মান প্রতিষ্ঠিত হয়। আমি মনে করি যে আমাদের বিমান বাহিনী প্রধানের এই তদন্ত চলবে, কিন্তু তার পদত্যাগ করা উচিত। আর একজনের কথা এই প্রসঙ্গে মনে হচ্ছে, যিনি হচ্ছেন ডক্টর সমন্ত লাল। তিনি আমাদের দেশে অত্যন্ত দক্ষ একজন বার্ন সার্জন, ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। তার ঐকান্তিক চেষ্টায় ঢাকা মেডিকেলে এই বার্ন ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত, যেটা এখন এই বার্ন ইনস্টিটিউটের আগে সাধারণ হাসপাতালগুলোকে পোড়া রোগের চিকিৎসায় অনেক সমস্যা হচ্ছিল। তো সেইটির প্রতিষ্ঠাতা, তার কথা মনে পড়ছে, তিনি এই রাজনৈতিক পরিবর্তনের পরে তিনি যেহেতু শেষে মন্ত্রী হয়েছিলেন, শুধু এই কারণে একটা বিশেষ রাজনৈতিক মানসিকতা থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি
গ্রেপ্তার হয়েছিলেন, এখন সম্ভবত জামিনে আছেন, কিন্তু লোকচক্ষুর সামনে তিনি নেই এবং মামলাটি হচ্ছে হত্যা মামলা। আমি মনে করি যে তার মতো দক্ষ চিকিৎসকের এই সময় প্রয়োজন উপস্থিত থাকে, এটি মনে হচ্ছে। আমি যে সব শিশুরা মারা গেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি, তাদের পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি। তাদের শোক সইবার শক্তি যেন তারা অর্জন করতে পারেন এবং আমাদের রাষ্ট্র এবং সমাজ তাদের চিকিৎসার জন্য সব রকম সাহায্য নিয়ে এগিয়ে আসা উচিত এবং এই প্রশিক্ষণ বিমান পরিচালনার ব্যাপারে এর প্রটোকল এবং নিয়ম কানুনগুলি সম্পর্কে আবার খতিয়ে দেখা উচিত।